নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বেলুর মঠে থাকাকালীন সময়ের কিছু মজার ঘটনা বলবো। বেলুর মঠে সকালে সাধু ব্রহ্মচারীরা মহারাজের প্রণামে আসতেন। প্রণাম করে সকলে মহারাজকে যেন অর্ধচন্দ্রাকারে ঘিরে থাকতেন। মহারাজ একদিন সাধু ব্রহ্মচারীদের দিকে দৃষ্টি ঘুরিয়ে আক্ষেপ করে বলছেন যে আজকাল আর তিনি বয়সের ভারে সাধু ব্রহ্মচারীদের নাম বা পরিচয় মনে রাখতে পারেন না। স্বামী ঋতানন্দ সামনে ছিলেন। তিনি বললেন, তাতে কি মহারাজ? মহারাজ বললেন, আচ্ছা, এক ঝাঁক বকের মধ্যে একটা থেকে আর একটা আলাদা করে তোমরা কি চিনতে পারো? দেখো যেন এক ঝাঁক বক, সব এক রকম। বলে ব্রহ্মচারী মহারাজদের লাইনের একদিক থেকে অন্য দিকে তর্জনীটা ঘোরালেন। মঠের পুরনো দিনের কথা হচ্ছে। মহারাজের বন্ধুস্থানীয় একজন সাধু মহারাজ মঠের ডিসপেন্সারি দেখাশোনা করতেন। মহারাজ শুনলেন অনেক সাধুকে ওই মহারাজ গরমের দিনে শরবত খাওয়ান। তা একদিন মহারাজ ওই মহারাজকে শরবত খাওয়ানোর জন্য অনুরোধ করলেন। তখন ওই মহারাজ বললেন, কিছুতেই আমি রাজি হব না, আর ভূতেশানন্দজি মহারাজও ছাড়বেন না। দেখা হলেই পিড়াপিড়ি করেন। একদিন সোজা চলে গেলেন ডিসপেন্সারিতে। বললেন, কই শরবত খাওয়ান? খাওয়াচ্ছি। বলে কিছুক্ষণ পর মহারাজ এক গ্লাস পানীয় নিয়ে এসে মহারাজের হাতে দিলেন। মহারাজ মুখে দিতেই বুঝলেন সেটা শরবত নয়, কিন্তু নির্বিকারভাবে সবটুকু পানীয় পান করে সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে গেলেন। পরবর্তীকালে সাধু মহারাজ ভূতেশানন্দজি মহারাজের উক্ত ঘটনাটিতে মহারাজের নিস্পৃহ ভাব ও উদগ্র মজাকে অতি সহজভাবে গ্রহণ করার সাবলীল ও সহজ ভঙ্গিমাকে উচ্ছ্বসিত প্রশংসা করে অনেকের কাছে বিবৃত করতেন। কারণ সেদিনের সেই পানীয়টি ছিল কুইনাইন মিশ্রিত বিশুদ্ধ জল। একবার এক নেমন্তন্ন বাড়িতে পূজনীয় রামময় মহারাজের সাথে ভূতেশানন্দজি মহারাজ নেমন্তন্ন খেতে গেছেন। ফেরার পথে মহারাজকে রামময় মহারাজ অত্যন্ত বিরক্তির সঙ্গে বলছেন, আরে, তোমায় নিয়ে আর কোথাও আমি নেমন্তন্ন খেতে যাব না। তখন মহারাজ বলছেন, কেন? কেন আবার কি? ওই পচা কলাগুলো কিভাবে তুমি নির্বিবাদে গলৎঘরণ করলে? সব পচে গলে গেছে, আর তুমি খাচ্ছ দেখে আমাকেও সে খেতে হলো। কি বিপত্তি! ভূতেশানন্দজি মহারাজ তখন রয়েছেন রাজকোটে। রোজ প্রাতঃভ্রমণে বের হন। বেরিয়ে সামান্য দূরে একটি শিব মন্দিরে প্রণাম করে যেতেন। ফেরার সময়ও সেই শিব মন্দিরে প্রণাম করেই ফিরতেন। শিব মন্দিরের পাশেই ছিল এক শেঠজির বাড়ি। শেঠজি মহারাজের সঙ্গে আলাপ করে ধীরে ধীরে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠলেন। কিছুদিন পর থেকে প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে তাঁর বাড়িতে মহারাজকে একটু পদধূলি দিতে ডেকে নিতেন। এই অবসরে এক কাপ চায়ের ব্যবস্থাও হলো। দীর্ঘদিন ধরে এই রকম রুটিন চলছে। তখন রাজকোট আশ্রমের অবস্থা মোটেই ভালো না, কোনো রকমে চলে যায়। মহারাজকে উক্ত শেঠজি খুব শ্রদ্ধাভক্তি করে দেখে আশ্রমের কিছু নবীন সাধু পূজনীয় মহারাজকে বললেন যাতে আশ্রমের সাহায্যের জন্য শেঠজিকে একটি অনুরোধ করেন। মহারাজ গম্ভীর স্বরে বললেন, দেখছি তোমরা ওর বাড়িতে আমার সকালের এক কাপ চা খাওয়াটা বন্ধ করতে চাও। আর একদিনের ঘটনা। একদিন কথায় কথায় বেগুনি খাওয়ার কথা উঠল। সে কথা শুনে মহারাজ বেলুর মঠের অনেক কাল আগের একটি ঘটনা বললেন।
সকালে একটু বেলা হলে বাগানের মধ্যে বেগুনি ভাজা হচ্ছে, ভাণ্ডারী বিকাশ মহারাজের ব্যবস্থাপনায়। সে আসরে মহারাজ ৮০টা বেগুনি খেয়েছিলেন। শুনে আমরা বলেছিলাম, মহারাজ আপনি ৮০টা বেগুনি খেয়েছিলেন, তা সেঞ্চুরি করলেই তো হতো। মহারাজ যেন সেই দিনেই ফিরে গেছেন। খুব হতাশ মুখে বললেন, সে তো পারতাম, কিন্তু মঠে যে প্রসাদের সময় হয়ে এলো, পংক্তিতে যেতে হবে তো। আর একদিনের ঘটনা। সাধু ব্রহ্মচারীদের প্রণামের পর বিশেষ বিশেষ দিনে মহারাজ লজেন্স দিতেন, সাধারণ দিনে দিতেন না। কিন্তু সকালে ও বিকেলে ভক্তদের প্রণামের সময় তারা প্রণাম করে বের হলে স্বেচ্ছাসেবক কেউ তাদের হাতে লজেন্স দিত। যাই হোক, একদিন সকালে সাধু ব্রহ্মচারীদের প্রণাম শেষ হয়েছে। মহারাজের পাশের ছোট টেবিলে এক বয়ম ভর্তি লজেন্স রাখা আছে দেখে আমরা বললাম, স্বামী রীতানন্দ বলছেন, মহারাজ আমাদের লজেন্স দিন। মহারাজ ঘাড় নেড়ে না না বলছেন। আবার বলতে বললেন, আজ কোনো বিশেষ দিন নয়, লজেন্স দেবার কথাও নয়, পালাও পালাও, নতুবা ব্যয় করে দেব। ব্যাপারটা কি ঠিক বুঝতে পারলাম না। বললাম, মহারাজ কি বললেন, ব্যয় করে দেবেন? মহারাজ এবার হেসে সেই গল্পটি বলল, ব্যয়ের গল্প তোমরা জানো না? আচ্ছা শোনো তাহলে। এক গ্রামে একটি দরিদ্র লোক মহাজনের কাছ থেকে 25 টাকা সুদে ধার নিয়েছে। সে এত দরিদ্র যে সে সুদ বা আসল কিছুই ফেরত দিতে পারে না। শেষে রেগেমেগে মহাজন কোর্টে কেস করেছে। গরিব মানুষটি তো পড়ল ফ্যাসাদে, তার হয়ে কে আর ওকালতি করবে? টাকা পয়সা তো কিছু দিতে পারবে না। শেষমেশ এক চতুর উকিল তার সঙ্গে পরামর্শ করল। সে একটা শর্তে ওকালতি করতে রাজি হলো যে সে কেসটায় তাকে জিতিয়ে দিলে, অর্থাৎ টাকা ফেরত দিতে না হলে লোকটি তাকে 100 টাকা দেবে। গরিব লোকটি তাতেই রাজি হলো। এভাবে উকিল ভদ্রলোক তাকে একটা কৌশল শিখিয়ে দিয়েছে, সেই মতো ব্যবহার করলেই সে কেসে জিতে যাবে। গরিব মানুষটি কৌশল রপ্তও করে ফেলেছে। এবারে কোর্টে কেসের দিন জজ সাহেবের সামনে বিচার চলছে। মহাজনের উকিল সবিস্তারে কেসের বিষয়টি বলে সুদ সমেত আসল 100 টাকা দাবি করলে। এবারে জজ সাহেব এই পক্ষের চতুর উকিলকে বললেন, তার আসামির কিছু বলার থাকলে বলুক। এবারে উকিল আসামিকে পিছন থেকে ইশারা করছে যে ওই শেখানো কৌশলটা প্রয়োগ করতে। আসামি ব্যয় করতে করতে জজ সাহেবের সামনে এগিয়ে গেল। জজ সাহেব কিছু বলতে বলায় সে শুধু ব্যয় করছে। চতুর উকিল এবারে বললে, দেখলেন তো ধর্মাবতার, এ লোক দরিদ্রের জ্বালায় টাকা ধার নিয়েছে, আর কেসের ভয়ে একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। কেবল ব্যয় করে ছাগলের গলার আওয়াজ করছে। জজ সাহেব সব বিবেচনা করে রায় দিলেন যে আসামি পাগল, অতএব পাগলের উপর কোনো আইন জারি করাও যাবে না। কেস ডিসমিস। প্রচ্ছন্ন পাগল আবার ব্যয় করতে করতে কাঠগড়া থেকে নেমে বেরিয়ে এলো। সকলে চলে গেলে চতুর উকিল খুব আনন্দের সঙ্গে লোকটির কাছে এসে তার প্রাপ্য 100 টাকা চাইল। তাই না শুনে লোকটি আবার উকিলকেও তার রপ্ত করা ব্যয় শুনিয়ে হন হন করে চলে গেল। এই গল্প শুনে আমরা যারা ছিলাম সবাই হেসে লুটোপুটি খাই আর কি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাবো। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।